সালাম আলাইকুম দর্শক, আবারও চলে আসছি আউটসোর্সিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। এটা হচ্ছে গত কিছু ভিডিওতে আমার কমেন্টস অপশনে অনেক ভাইরা আছে যারা অগ্রণী ব্যাংকে, তারপর হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে, সোনালী ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে যে সকল আউটসোর্সিং কর্মচারী ভাইরা আছে তারা বলছে ভাই কিছু বলেন। তো আসলে কি বলবো, বাংলাদেশে আউটসোর্সিং এ যত কর্মচারী আছে, যত সেক্টরে, তার ভিতরে সবচেয়ে অনিয়ম এবং সবচেয়ে বৈষম্যর শিকার হচ্ছে এই ব্যাংকগুলো। ব্যাংকগুলোর ভিতরে যে কর্মচারী ভাইয়ারা আছে তারা, তো বিশেষ করে সরকারি যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম চলছে। এই আউটসোর্সিং কর্মচারীদের সবচেয়ে বেশি সেখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে। দেখেন, আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকেরই ব্যালেন্স শিট আছে, তাদের কত টাকা স্যালারি দেওয়া হয়। তো আমি পিছনের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এই আউটসোর্সিং নীতিমালা 2018 সালে সাবেক সরকার বের করে। তো সেই নীতিমালায়, দেখুন, তাদের নীতিমালায় কিন্তু বলা আছে 5টা ক্যাটাগরিতে আউটসোর্সিং আলাদের বেতন দেওয়া হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকা যেগুলো আছে এটা, আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশন যেগুলো, আরেকটা হচ্ছে তার বাইরে। সিটি কর্পোরেশন বলতে গাজীপুর, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে এই টাইপের কিছু কিছু উল্লেখ আছে, আমি দিয়ে দিচ্ছি দেখুন। তো সেখানে হচ্ছে, যদি আপনার মেট্রোপলিটন এলাকায় পড়েন, সেখানে 5 ক্যাটাগরির সবচেয়ে নিম্ন ক্যাটাগরি হচ্ছে 17,610 টাকা। আর সিটি কর্পোরেশন এলাকাগুলোতে হচ্ছে 16,710 টাকা। এবং সিটি কর্পোরেশনের বাইরে যেসব এলাকাগুলো আছে তার ভিতরে হচ্ছে 16,610 টাকা। এটা আমি সর্বনিম্ন 5টা ক্যাটাগরি, সর্বনিম্ন সেই ক্যাটাগরির কথা বলছি। তো সেইখানে একটা ব্যাংকে দেখুন, অগ্রণী ব্যাংকে এক ভাই কমেন্টস করেছে, অগ্রণী ব্যাংকে তাদেরকে 7,550 টাকা বেতন দেওয়া হচ্ছে। 7,500! আর ইউ সিরিয়াস ম্যান? এই যুগে এটা কি মানা যায়? বর্তমান যুগে 7,000 টাকা কোনো স্যালারি আছে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 11,500 টাকা। সেখানে দেখুন, এক ভাই লিখেছে প্রতি 3 বছর পর পর ওই কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদেরকে 25,000 টাকা করে দিতে হয়, তা না হলে তাদের চাকরি থাকে না। এই নীতিমালা, ঠিকাদারি যে প্রতিষ্ঠান তাদের মেয়াদ হচ্ছে 3 বছর, প্রতি 3 বছর পর পর তাদের আবার টেন্ডার করতে হয়। টেন্ডার করলে যে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান আসে, তো ওই 3 বছর পর পর যদি এক ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, তাকে তো 25,000 টাকা দিল। তারপরে নতুন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান সেই টেন্ডারে পেলে, কন্ট্রাকচুয়াল হয়ে বলে, তাকে 25,000 টাকা দিতে হয়, নাহলে ওই কর্মচারী ভাইদের চাকরি থাকে না। এটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে, দেখেন এক ভাই কমেন্ট করেছে। তারপর দেখুন আরেকটা ব্যাংকের ব্যালেন্স শিট আমি দেখাচ্ছি। এখানে কত টাকা? এই 10,000 সামথিং। এরকম সমস্ত ব্যাংকে, সোনালী ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সমস্ত ব্যাংকে সেখানে 10,000 টাকার বেশি স্যালারি তাদেরকে দেওয়া হচ্ছে না। তো আমি বলবো, এই যে ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট আছে, তাদের এখানে ফায়দাটা কি? আসলে আমার জানা নেই। এই তাদের এখানে ফায়দাটা দেখুন, তারা তো সাবেক যে সরকার ছিল তাদের সাঙ্গপাঙ্গকেই ম্যানেজমেন্টে বসানো হয়েছে, তার হাত ধরেই তারা ম্যানেজমেন্টে বসছে। কিন্তু সেই তাদের যে নীতিমালা 18 সালে, সেই তাদের নীতিমালা অনুযায়ী সর্বনিম্ন বেতন 17,610 টাকাও তারা দেওয়া হচ্ছে না। অথবা আমরা ভাবতেই পারি, ধরে নিতেই পারি, অথবা তারা ঠিকই সেই বেতনটা তারা আনছে আপনার নামে, যে আউটসোর্সিং ভাই কর্মচারী আছে আপনার নামে ঠিকই সেই বেতনটা আনছে, কিন্তু আপনি পাচ্ছেন না। সেই বেতনটা কোথায় যাচ্ছে? তাদের পকেটে যাচ্ছে। আমরা ধরে নিতেই পারি টেবিলের নিচ দিয়ে তাদের পকেটে ঢুকে যাচ্ছে। আর আপনি পাচ্ছেন সারা দিন রাত মেহনত করে মাত্র এই কয়েকটা টাকা। আজকে দেখুন, এই যে ঢাকা ওয়াসায় 2,500 আউটসোর্সিং কর্মচারীকে, ঢাকা ওয়াসায় 2,500 কর্মচারীকে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করে এবং তাদের চাকরি স্থায়ী করে দেওয়া হচ্ছে। এটা আমার কথা না। এই যে দেখুন, যুগান্তর এখানে নিউজ করেছে। সেখানে কি হয়েছিল, যে আউটসোর্সিং এর যে কর্মচারীরা আছে তাদের সাথে সিবি এর যে ভাইয়েরা আছে তারা আন্দোলন করেছে এবং সমাবেশ করার পরে এই ঢাকা ওয়াসার যে সচিব আছে, তাদের ম্যানেজমেন্ট, তারা একটা স্মারকলিপি আকারে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় পাঠিয়েছে যে আমার এই কর্মচারীগুলো স্থায়ীকরণ করে দিতে হবে, এবং সেটা তাদের হচ্ছে। আমি বলবো, আমাদের যেই ম্যানেজমেন্ট গুলো আছে, দেখেন ব্যাংক সেক্টর, বিশেষ করে ব্যাংক সেক্টরের যে ম্যানেজমেন্ট গুলো আছে, সরকারি ব্যাংক সেক্টরের যে ম্যানেজমেন্ট গুলো আছে, তারা যদি চায়, তারা যদি একটা স্মারকলিপি দেয় অর্থ মন্ত্রণালয়ে, সেই স্মারকলিপি যে আমার প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী প্রয়োজন, অবশ্যই দিতে বাধ্য। কিন্তু তারা সেটা করবে না। কেন?
স্থায়ী কর্মচারী দিলে তাদের তো হবে, কিন্তু আমি বলবো যে তারা এই কাজটি করছে না। তারা কি তাদের পকেট থেকে বেতন দিচ্ছে? তারা তো তাদের পকেট থেকে দিবে না। এই টাকাটা আউটসোর্সিং কর্মচারী ভাইদের টাকা তো সরকারের পক্ষ থেকে যাবে, রাজস্ব খাত থেকে যাবে, তাদের পকেট থেকে তো যাচ্ছে না। তাহলে তাদের এখানে ফায়দাটা কি? শুনে নেন, তাদের এই ফায়দাটা হচ্ছে একমাত্র তাদের ব্যক্তিগত কারণে। কারণ তারা যে প্রতিষ্ঠানে আছে, তারা তো ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে আছে 3 বছরে, তারাও চুক্তিভিত্তিক আসে, তাদের প্রতিষ্ঠানে তাদের লাভ দেখিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে তাদের পার্সোনালি ফায়দা। এই পার্সোনালি ফায়দা তাদের দেখিয়ে যেতে হবে তাদের সুনাম অর্জন করার জন্য, যাতে পরবর্তী তাদের মেয়াদ শেষ হয়ে যায়, পরবর্তী সময়েও তারা আবার যে কোনো ব্যাংকে এমডি এবং সিও হিসাবে তারা বসতে পারে, তাদের সুনাম অর্জন করার জন্য। সেখানে সে জনগণের জন্য কিচ্ছু করছে না। তা না হলে তাদের ফায়দাটা কি আমাকে বলুন? তারা কেন দিবে না? আপনার সুযোগ থাকা সত্ত্বেও তারা যদি চায়, তারা সেটা অবশ্যই পারে, তারা দিবে না। তো সেখানে আজকে বলবো, সারা বাংলাদেশে ম্যাক্সিমাম হসপিটাল গুলোতে আছে, হসপিটাল, তারপর তাছাড়া যে কোনো নির্বাচন অফিস, তারপর হচ্ছে যে কোনো সচিবালয়, তারপর হচ্ছে ডিসির কার্যালয়, যত আউটসোর্সিং কর্মচারী আছে, তারা কিন্তু তাও এই ব্যাংক সেক্টর থেকে একটু হলেও বেশি তারা বেতন পাচ্ছে। কিন্তু ব্যাংকিং সেক্টরে সবচেয়ে অনিয়ম হচ্ছে, সবচেয়ে বৈষম্য শিকার হচ্ছে ব্যাংকিং সেক্টরে আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা। সবচেয়ে দুর্নীতি হচ্ছে ব্যাংকিং। আজকে দেখুন, এই ব্যাংকগুলো কিন্তু তারা একদম ফাঁকা করে দিয়েছে। এই ব্যাংকগুলো একমাত্র ফাঁকা হয়ে যাওয়ার এবং নিঃস্ব হয়ে যাওয়ার একমাত্র এর জন্য দায়ী এই ব্যাংকিং যে ম্যানেজমেন্ট আছে, প্রত্যেকটা ব্যাংকের এই ম্যানেজমেন্ট। কারণ এই ব্যাংকের ম্যানেজমেন্ট গুলা সাবেক প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ, তারা সাবেক প্রধানমন্ত্রীর হাত ধরেই এই ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে ম্যানেজমেন্ট হিসাবে তারা বসেছে, এবং ব্যাংকগুলোকে তারা এই দুর্নীতি এবং অনিয়ম করে ফাঁকা করে দিয়েছে। তো এই ঢাকা ওয়াসায় দেখুন, যারা আন্দোলন করেছে, আমি বলবো যে প্রত্যেকটা ব্যাংকে আউটসোর্সিং কর্মচারী আছে, তারা আপনারা স্মারকলিপি আকারে আপনাদের যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে দেন। আপনাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, যাদের বয়স পেরিয়ে গেছে তাদের শিথিল করে দিতে হবে। আপনারা বসে থাকবেন না। আপনারা চুপ করে আছেন বলেই এখনো পর্যন্ত আপনাদের সাথে এই বেতন বৈষম্য নিয়ে কোনো কথা হচ্ছে না। সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আন্দোলন করুন এবং স্মারকলিপি আকারে ম্যানেজমেন্টকে দেন। ম্যানেজমেন্ট যদি আপনাদের সাথে থাকে, দেখুন ঢাকা ওয়াসার সেই ম্যানেজমেন্ট তারা এই কর্মচারী ভাইদের পক্ষ নিয়ে একটি স্মারকলিপি দিয়েছে বিদায় তাদের চাকরি আজকে স্থায়ীকরণ হচ্ছে। কিন্তু এই ব্যাংকগুলোর যে ম্যানেজমেন্ট আছে, তারা এই স্মারকলিপি দিচ্ছে না, আপনি বললেও দিবে না। তো তারা যদি দেয়, তারা চায়, তাহলে অবশ্যই 100% এটা দৃঢ় বিশ্বাস যে তারা আপনাদের চাকরি স্থায়ীকরণ করে দিতে পারে। তো আমি বলবো, প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনারা আওয়াজ তুলুন। আজকে দেখুন, ব্যাংকিং সেক্টরে বৈষম্য শিকার এবং এই ব্যাংকিং সেক্টরটাকে এবং এই যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে এটাকে রাজনৈতিক আখড়া বানিয়ে ফেলেছে। আমি বলবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা কেউ বসে থাকবেন না। আউটসোর্সিং যত প্রতিষ্ঠান কর্মচারী ভাইয়েরা আছে, আর বসে থাকার সময় নেই। ঢাকা ওয়াসা 2500 কর্মচারী যারা এখানে রাজস্ব খাতে স্থায়ীকরণ হচ্ছে, তো আপনাদেরটা হবে, সবাই হবে। বলবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা তীব্র আন্দোলন গড়ে তুলুন এবং স্মারকলিপি আকারে আপনাদের ম্যানেজমেন্টকে সেটা দেন, এবং আপনাদের ম্যানেজমেন্টকে বলুন স্মারকলিপি আকারে সেটা মন্ত্রণালয়ে পাঠাতে, যাতে আপনাদের চাকরি রাজস্বকরণ হয়ে যায়। এবং এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যত আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা আছে, তারা এই ভিডিওটি দেখতে পারে। 1000 শেয়ার চাই। এই শেয়ারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারেন, তারাও যাতে শেয়ার করে দেয়। তো বিদায় নিচ্ছি এখানেই।